সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি শাহরুল ইসলাম রকি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়েই এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশ বিষয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। জনাব তারেক রহমান বিভিন্ন জনসভায় বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি এ বিষয়ে যদি বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমানে 20 কোটি মানুষের আইকন। 20 কোটি মানুষই ওনার দিকে তাকিয়ে আছে আগামী বাংলাদেশ গড়ার নায়ক হিসাবে। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারেক রহমান দেশের বাইরে বসে 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টায় বিভিন্ন জেলা, থানা কর্মীদের সাথে, সেন্ট্রাল কর্মীদের সাথে উনি সর্বক্ষণ যোগাযোগ রাখছেন এবং দেশের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার বিশাল একটা ভূমিকা ছিল। দেশে উনি যেদিন দেশে প্রত্যাবর্তন করছেন দেখছেন লক্ষ কোটি, প্রায় 1 কোটির উপরে সিম ছিল পূর্বাঞ্চলে, এই এয়ারপোর্ট সহ। তার মানে প্রায় 50-60 লাখ লোকের সমাগম হয়েছিল। বর্তমানে বিভিন্ন এলাকাতে, জেলাতে উনার যে নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। তারেক রহমানের উপরে বর্তমান একমাত্র আমাদের বাংলাদেশের জন্য কোনো নেতৃত্ব দেখা যায়, আমাদের নতুন প্রজন্মে, নতুন ভোটারদের জন্য কোনো দাবি দেওয়ার জায়গা থাকে, তাহলে বর্তমানে একমাত্র তারেক রহমানের বিকল্প নাই। এখন এই তারেক রহমানের বিভিন্ন বক্তব্যকে বিভিন্ন জনে বিভিন্নভাবে উপস্থাপন করে যাতে ওনাকে দুর্বল করার চেষ্টা করতেছে, ওনাকে বিভিন্ন বক্তব্যকে কাট করতেছে, অন্য ইয়ের সাথে নিয়ে ওনাকে একটু দুর্বল করে যাতে বিএনপিকে দুর্বল করা যায়। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আগামীতে আমরা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাচ্ছি, সেটাকে যাতে দুর্বল করা যায়, বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন এজেন্ডা, আওয়ামী লীগ সহ যে দূষররা ছিল, ফ্যাসিস্টের দূষররা ছিল, ওরা এগুলা বসে বসে এই পরিকল্পনাগুলো করতেছে, ওনাকে দুর্বল করার চেষ্টা করতেছে, জনগণের সামনে ওনাকে হালকা করার চেষ্টা করতেছে। ওনার এই যে প্রতিশ্রুতিগুলাকে বিভিন্নভাবে ওরা মানে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করতেছে। কিন্তু মূল উনি যে বিগত যে 17 বছর নির্যাতন, নিপীড়ন, ওনার প্রায় 50-60 লাখ নেতাকর্মীর সাথে ওনাদেরকে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, এগুলার থেকে উনি এই দেশকে যেভাবে উত্তরণ হয়েছে এবং আগামীতে বাংলাদেশ কীভাবে বাংলাদেশ নির্মাণ করা হবে, এটা ওনার ভিতরে বিশাল একটা পরিকল্পনা আছে। তো ওনার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে উনি তো একার পক্ষে সম্ভব না। 20 কোটি মানুষের ভিতরে ওনাকে আমরা সহযোগিতা করতে, প্রত্যেকের জায়গার থেকে আমাদের ওনাকে যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হিসাবে উনি যে পরিকল্পনা, যে আগামী প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন এবং একটা সুন্দর বাংলাদেশ উনি উপহার দিতে পারবেন। বিভিন্ন মিটিং মিছিলে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছেন, আসলে এটা কতটা সুফল বয়ে নিয়ে আসবে বলে আপনি মনে করেন? কাদা ছোড়াছুড়ি, বাংলাদেশের যে আওয়ামী লীগের যে প্রায় 5-7 লোক ছিল, এরা তো বাংলাদেশ থেকে পলায়া যায় নাই। এই আওয়ামী লীগগুলা বিভিন্ন সংগঠনের ভিতরে গিয়া তারা চুপে চুপে বসে আছে এবং ওদের যে আগে যে ক্রিমিনালি, যে তাদের যে একটা প্রতিটা ভালো জিনিসের মধ্যে একটা খারাপ জিনিস থাকে, তো মানুষের ভিতরে ভালো, 20 কোটি মানুষের ভিতরে কিছু খারাপ লোক আছে। এই খারাপ লোকগুলা সবসময় এই কাদা চুরাচুরির জন্য ওরা বিএনপি জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে। জামাত বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে বিগত 90-এর পর থেকে বলা যায় জামাত বিএনপি প্রায় সময় ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। হয়তো 96-এতে একবার জামাত বিএনপির সাথে বিট্টে করে তারা সরে গিয়ে 3টা আসন পাইছিল। এরপর তারা বুঝে গেছে যে বিএনপির বাইরে গেলে তাদের কি অবস্থা হয়। এবং এই যে আওয়ামী লীগের 17 বছর নির্যাতন, ওরা তো মিছিল মিটিং করতে পারেনি, ওরা বাধ্য হয়ে বিএনপির মিছিল মিটিংয়ে ওরা আগে অবস্থান করছিল, ওখানে তাদের উপস্থিতি ওরা প্রমাণ করছিল যে আমরা আপনাদের সাথে আছি। কিন্তু এখন যদি জামাতে মনে করে যে না, আমরা এককভাবে ক্ষমতায় চলে যেতে পারবো, আমাদের বিশাল আওয়ামী লীগ আমাদেরকে বিশাল ফ্যাসিলিটি দিবে, ওরা ডাহা একটা মিথ্যা কথা, এটা বানোয়াট ভিত্তিহীন। কারণ 3% থেকে 5% ভোটার থেকে যদি আপনি সর্বোচ্চ বাইরে 10% হইতে পারেন, 20% হইতে পারেন, এরপর তো আপনি ক্ষমতার স্বপ্ন দেখতে পারেন না। তাইলে ক্ষমতার মসনদ যদি ঐক্যমতের সরকার না হয়, ঐক্যজোটের সরকার না হয়,
একক কোনো সরকার দীর্ঘদিন এই বাংলাদেশকে আরও 5 বছর চালায় নেওয়া কঠিন হয়ে যাবে। আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, কাদা চুরাচুরি থাকে, আপনি বক্তব্যতে যা বলতেছেন, তারেক রহমান যা বলতেছেন সেগুলা সব মিথ্যা, আপনি বিশাল কিছু করে দিবেন, আপনি বাংলাদেশকে একটা মানে এমন একটা ব্যস্তখানা বানিয়ে দিবেন। বাংলাদেশ ব্যস্তখানা বানিয়ে দিলে আগে আপনার এই ঢাকা শহরের 3.5 কোটি মানুষ, ঢাকা শহরে ব্যাটারি রিক্সা বইরে গেছে, এখন মানুষের ঢাকা শহর চলাচল করা যায় না। 5 মিনিটের রাস্তা আপনার যাইতো 1-2 ঘন্টায়। আপনি কি বানাইবেন ঢাকা শহরকে? আগে সারা দেশকে যদি ঠিক করতে হয়, আমাদের 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ সবাইকেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের উন্নয়নে কাজ করতে হবে, তাহলেই দেশকে ডেভেলপমেন্ট হবে। কাদা চুরাচুরি করে বরংস আওয়ামী লীগ ফিরে আসার রাস্তা সহজ হবে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সারা বাংলাদেশে নিশ্চয়ই খেয়াল করেছেন, কেউ হার পক্ষে, কেউ নার পক্ষে। আপনার কাছে প্রশ্ন, আপনি কোন পক্ষে? আসলে আমরা যে জুলাই বিপ্লবের পক্ষে, আমরা পরবর্তী সময়ে আমরা উচিত সবাই হার পক্ষে থাকার কথা ছিল, কিন্তু এই হানার মধ্যে এমন একটা চালাকি শুরু হয়ে গেছে যে আসলে আমরা কার হার পক্ষে, যেমন জামাত সহ এনসিপি, এরা এখন হার পক্ষে প্রচারণা করতেছে, কিন্তু এনসিপি তো ওই লোকে আওয়ামী লীগের মধ্যে একটা লুটেরা হয়ে গেছে। কারণ দেখেন, স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ ভারত থেকে আইসা যেমন স্বাধীনতা যুদ্ধটাকে লুট করে নিয়েছে, এনসিপি এই জুলাই আন্দোলন পরে হুট করে ওরা জুলাই আন্দোলনটাকে ওরা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ আমরা জুলাই আন্দোলনে একমাত্র ফ্রন্টের লাইনে যদি থাকি, তা আমরা মিডিয়ার কর্মীরা ছিল, আমরা দেখছি কে কোথায় কী ভূমিকা রাখছে। আমাদের লাশের সংখ্যা বলেন আর যাই বলেন, যে হসপিটালে নেওয়া ওই রিক্সা ড্রাইভারগুলার যে সহযোগিতা বা মেডিকেলগুলার যে ডিউটিগুলো মিডিয়ারা করেছে, মিডিয়ারা কিভাবে যে কাজগুলো করেছে, এবং এখানে মিডিয়ার মধ্যে কোন মেইন স্ট্রিমের মিডিয়া বলা যাবে না, এখানে যারা জাতীয়তাবাদী আদর্শের এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী সেই সাংবাদিকরা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে কষ্ট করেছে, ওরা দেখছে যে এনসিপির কয়টা ছেলে এখানে নেতৃত্বে ছিল। এখানে সবচেয়ে বেশি ভূমিকায় ছিল জাতীয়তাবাদী আদর্শ ইসলামী মূল্যবোধের বিশ্বাসী মানুষগুলো সারা দেশের। ওরা এনসিপির নেতাদেরকে সামনে রাখছে, যে ফ্রন্ট লাইনে রাখছে, কিন্তু মূল নেতৃত্ব ওরা দিয়েছে। এখন এনসিপির এই কয়টা ছেলে যদি মনে করে যে না আমরাই সব কিছু করেছি, ওরা কিছুই না, এই কারণে গিয়া এখন আপনি হার পক্ষে যাবেন না নার পক্ষে যাবেন। মূলত আমাদের যে উদ্দেশ্য ছিল হাতে, কিন্তু অনেকে দেখা গেছে না, যেমন নাতে চলে যাচ্ছে। কেন নাতে যাচ্ছে? এই এনসিপির বাড়াবাড়ি, জামাতের বাড়াবাড়ির কারণে কিছু লোক নাতে চলে যাচ্ছে। আবার নাতে গেলে আরেকটা বিপদ, নাতে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ ওরা চুপে চুপে না থেকে ভোট দিবে। ভোটের বিপ্লবে দেখবেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ওরা চুপ হয়ে বসে রয়েছে, ওদের একটা সমর্থক গোষ্ঠী আছে, ওরা নার জন্য প্রস্তুত আছে, ওরা অন্য কোনো ব্যালটে ভোট দেবে না, ওরা শুধু নাতে ভোট দিয়ে চলে আসবে। তাই এই নাকে বিজয় করার জন্য তাদের একটা পরিকল্পনা আছে। আবার এখন এনসিপি যে জামাতের যেভাবে হার পক্ষে এবং সরকার যেভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছে, এখন আসলে মানুষ কোন দিকে যাবে? মানুষ এই হানাতে বিভ্রান্ত হয়ে রয়েছে এখনও। এটার এখনও অনেকেই মানে 90% লোক আমি বিশ্বাস করি যে এখনও এটার সেটেলমেন্টে যাইতে পারে নাই। 10% লোক যারা ওই টকশু করে বা বিভিন্ন সরাসরি রাজনীতির সাথে জড়িত, ওরা শুধু হার পক্ষে আছে, আর কিছু নার পক্ষে আছে। বাকি মানুষগুলো আসলে কোথায় যাবে এখনও মানে প্রকাশ করতেছে না। তাই আমরা বলবো হার পক্ষে আমাদের তো উচিত ছিল যাতে আমরাকে হারকে বিজয়ী করি এবং আগামীতে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমাদের উচিত সবাই এ বিষয়ে একটু সচেতন হব। আমাদের আলাপ আলোচনা, আমাদের কার্যক্রম, আমাদের রাজনৈতিক মিছিল মিটিংয়ে আরও আমরা একটু সচেতন হব। নির্বাচনী প্রচারণা এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই প্রচারণা করতে গিয়ে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, ময়লা পানি ছুঁড়ে মারা হচ্ছে। আবার যাদেরকে ডিম ছুঁড়ে মারতেছেন তারা আবার ব্যান্ডেজ নিয়ে সাংবাদিক সম্মেলন করতেছেন। আসলে এই বিষয়টাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? নির্বাচনে টুকটাক ধাক্কাধাক্কি হয়, এটা গণতান্ত্রিক দেশেগুলো, বাংলাদেশের মানুষগুলো হতেই পারে, কিন্তু ওই যে ডিম ছুড়াছুরি, ডিম থেরাপি তো শুরু করছে ওরা। এখন এমনও দেখা গেছে, যেমন শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি শেখ হাসিনার নিজের দলের লোক মাইরাও উনি নিজের কর্মীরা বলতো দলের একটা নেতারে মার, আবার নিজে আন্দোলন করত। মানে তার একটা পরিকল্পনা ছিল হিটলারের মতো, যে নিজের দলের নেতাকর্মী মারবে, আবার নিজের আমার মাইরে লাইছে কই আন্দোলনটা চাঙ্গা করবে। এনসিপির ঠিক একই কায়দায় শেখ হাসিনার এই হিটলারের চিন্তা নিয়ে নিজের পকেটে করে ডিম নিয়ে যাইব, ডিম নিয়ে যায় একটা তাদের কর্মীরা ডিম মারতেছে, আবার মির্জা আব্বাসের উপরে তারা ব্লেম দিচ্ছে। মির্জা আব্বাসের মতো লোক ওই এনসিপির যত ধরনের করে না কেন,
মানুষের হাতে বাসায় যায় না কেন, মির্জা আব্বাস যে পরিমাণ লোকের সেবা করছে, চাকরি দিচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে, সত্য পরিবারকে করে দিছে। এইরকম এনসিপির ওই ছেলেরা ওই নাসির উদ্দিন পাটোয়ারি করে দেখ না যে এরকম 100টা পরিবারকে বা 1000টা পরিবারকে ডেভেলপমেন্ট করে দেবো। ওরা তো আসছে কোথার থেকে হুট করে লুটে পুটে আমি কার হনুরে হয়ে গেছে। এগুলো আগে যে সেবা কইরা মানুষকে সেবা দিয়া এরপরে মির্জা আব্বাসের কাছে আসা উচিত। আর এই ডিমের পক্ষে বিপক্ষে মানুষ থাকতে পারে, কিন্তু আমরা যারাই এই কাজটা করতেছে আমরা এগুলো ঘৃণা করি, এগুলো পছন্দ করি না। আমরা সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যেন এই ধরনের কাদা চুরাচুরি, ডিম চুরাচুরি, ডিম থেরাপি, ডিম আঘাতে আহত হইয়া হাতে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে যাওয়া, এই ধরনের নাটক এগুলো শেখ হাসিনার মানায়। শেখ হাসিনা এই ধরনের বিভিন্ন ধরনের নাটক করতো, যেমন শেখ হাসিনা ওই যে বিভিন্ন ধরনের জিএমবি সহ বিভিন্ন নাটক করছে। মরা লাশ নিয়ে গেছে, লাশ নিয়ে গিয়ে বলছে যে ওইখানে জিএমবি পাওয়া গেছে, গুলাগুলি করছে। এরকম এই শেখ হাসিনার নাটক থেকে যদি বাইরে এনসিপি না আসে, তাহলে এনসিপিতে আরও 6 মাস 1 বছর পরে এনসিপি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমানের করব কাজ গর্ব দেশ এবং উই হ্যাভ এ প্ল্যানের ভিতরে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড রয়েছে, কিন্তু এই ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি চলতেছে। এ বিষয়টা কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডও হলো গিয়া কৃষকদের জন্য। ফ্যামিলি কার্ড হলো প্রতিটা পরিবারে যদি 4 জন সদস্য থাকে তাহলে একজন ফ্যামিলির মহিলার নামে কার্ডটা ইস্যু করা হবে। আপনি দেখেন আমাদের প্রায় 20 কোটির কাছাকাছি মানুষ, এখানেও যদি 4 কোটি মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে এই 4 কোটি পরিবার অন্ততপক্ষে বাজার খরচের সাপোর্টটা পাচ্ছে। আবার 4 কোটি কৃষককে যদি কার্ড দেওয়া হয় তাহলে কৃষক সে সার এবং বীজ এগুলো সে ফেসিলিটি পাচ্ছে। এতে করে কি হচ্ছে, আমাদের দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর মহিলার কাছে যে ফ্যামিলি কার্ডের কারণে এই ঘরের গৃহিণী উনি যে টাকাটা পাচ্ছে এতে দিয়েও মোটামুটি উনার বাজার খরচে টুকটাক উনি সহযোগিতা পাচ্ছে। তাহলে এই দুইটার থেকে যে ফ্যাসিলিটিগুলো পরিবার পাবে, এতে করে দেখা যাবে আগামীতে আমাদের যে আগামী জেনারেশন যারা বাচ্চারা স্কুলে দিব বা বাচ্চাদেরকে স্কুলে না দিয়ে কৃষি খেতে পাঠায় দিতেছে, চিন্তা করবো যে আমি তো সাপোর্ট পাচ্ছি, বাচ্চারা স্কুলে দিব, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের সেন্টারে পাঠাবো, বাচ্চা লেখাপড়া করবে বা কোনো কিছু প্র্যাকটিক্যাল শিখবে। তাহলে যে তারেক রহমানের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। আপনি জানেন যে তারেক রহমানের ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের বাহিরেও উনি যেমন চিন্তা করতেছে যে বিভিন্ন ভাষায় আমাদের ইয়ং জেনারেশনকে বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিয়ে ওদেরকে বিদেশে পাঠানো, বিভিন্ন কাজে যার যে মেধা আছে ওই মেধা তাকে বিভিন্ন কাজ শেখানো এবং তাকে বাইরে পাঠানো, আমাদের যাতে রেমিটেন্স বাড়ে, আমাদের যাতে গার্মেন্টস শিল্পকে আরও ডেভেলপমেন্ট করা যায়, ওনার বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। তো এই আমাদের দেশকে যাতে না আগায়, ভারত সহ বড় একটা শক্তিগুলা কাজ করতেছে যাতে আমাদের দেশের মানুষ তাদের উপর নির্ভরশীল হয়। যেমন পেঁয়াজের উপরে আমরা একসময় ভারতে নির্ভরশীল ছিলাম। ডক্টর ইউনূস সাহেব আসার আগ পর্যন্ত আমরা ছিলাম যে ভারত যদি পেঁয়াজ না দিতে আমরা মনে না খেয়ে থাকবো, কিন্তু এখন ভারত পেঁয়াজ লাগে না, আমাদের বিকল্প আমাদের হয়ে গেছে। আমাদের দেশের উৎপাদন দিয়ে আমাদের 50 টাকা আমরা পেঁয়াজ পাইতেছি, এখন ভারতের পেঁয়াজ আমাদের লাগতেছে না। বিভিন্ন ওয়েতে দেখা গেছে যে আমাদের যদি কৃষি বিপ্লব হয়, আমাদের কৃষকরা যদি ফেসিলিটি পায়, যেমন ঢাকা শহরে যে ভুবগুড়ি আছে 30-40 লাখের যে রিক্সা ড্রাইভার আছে এবং আরও যে সবজি বিক্রেতা আছে, এরা তো মধ্যস্বত্বভোগী। এদেরকে যদি আমরা কৃষি বিপ্লবের দিকে নিতে পারি, ওরা যদি গ্রামে যাই ওখানে যদি তারা ফসল ফলায়, ওরা যদি ফেসিলিটি পায় তাহলে ওরা গ্রামে যাবে, যে ফসল ফলাবে, উৎপাদন বাড়বে। এতে করে কি হবে, আমাদের দেশের ডেভেলপমেন্ট হবে এবং আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব। তাই তারেক রহমানের যে বিপ্লব, তারেক রহমানের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার সাথে যদি সবাই একমত হই, ইনশাআল্লাহ বাংলাদেশটা দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে সোনার বাংলা এবং সুন্দর একটা বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। জি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক মহল এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যদি আপনাকে কোনো মেসেজ দিতে বলা হয়, আপনি কিভাবে দিবেন?
সাংবাদিক ভাইদের প্রতি আমাদের একটাই উদারত আহ্বান থাকবে, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, জুলাই আন্দোলনে সাংবাদিকদেরকে অনেক সময় হেনস্থা হতে হয়েছে এই ছাত্রদের কাছে। কারণ কি? কারণ মেইন স্ট্রিম বলে কিছু সাংবাদিকরা যখনই দেখা গেছে যে দালালি করছে শেখ হাসিনা, তখনই মানুষ সাংবাদিকদের মেইন টিভি চ্যানেল ছাইড়া দিছে, অনেক পত্রিকা ছুঁড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলে গিয়া সোশ্যাল মিডিয়ার উপরে এবং ইউটিউবার উপরদের উপরে নির্ভরশীল হয়েছিল, যারা ফ্রিল্যান্সারের উপর নির্ভরশীল হয়েছিল। তাই উদারত আহ্বান থাকবে আমাদের প্রত্যেক ভাই বোন, আমাদের মফস্বলের 17,500 ভাই বোন যারা প্রতিনিয়ত পরিশ্রম করতেছেন, তাদের প্রতি উদারত আহ্বান থাকবে আমরা সবাই যেন দেশকে ভালোবাসি। আমরা চিরকাল কেউ এই দেশে থাকবো না, কিন্তু এই দেশটাকে যদি সুন্দরভাবে আমরা সবাই সহযোগিতা করি, সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে, দেশনেত্রী আপসী নেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। এই মাটি, এই দেশটা আমাদের সবার প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে। আপনি আমাদের বাংলাদেশ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, যারা দেখছেন সবাইকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।